প্রিয়ম এবং গোধূলির সংসারের বয়স আজ 4 বছর। একই পাড়ায় পাশাপাশি ওদের বড় হয়ে ওঠা। স্কুলের বেঞ্চ থেকে শুরু করে বিকেলের খেলার মাঠ, সব জায়গাতেই ছিল ওদের একসঙ্গে পথ চলা। কখন যে সেই বন্ধুত্ব নিঃশব্দে ভালোবাসার রূপ নিয়েছিল তা কেউই টের পায়নি। ক্লাস 8-এ পড়ার সময় থেকেই শুরু হয়েছিল ওদের প্রেম, আর কয়েক বছর পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। তবে সংসারের টানাপোড়েনের কারণে প্রিয়মের আর লেখাপড়া এগোয়নি। ক্লাস 12-এই বই খাতা ছেড়ে রোজগারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাকে। অপরদিকে গোধূলি উচ্চ মাধ্যমিক পাস করতেই বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয় ওর। এখন প্রিয়ম পেশায় একজন অটো চালক। আয় খুব বেশি নয়, তবু ভালোবাসার একে অপরকে আঁকড়ে ধরেই কোনো রকমের সুখের সংসারটা এগিয়ে চলছিল ওদের। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের 4 বছর কেটে গেলেও প্রিয়ম আর গোধূলির কোল আলো করে কোনো সন্তান এলো না। প্রথম দিকে বিষয়টা নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায়নি, কিন্তু সময় যত গড়াতে লাগলো ততই আশেপাশের মানুষের কটূক্তি বিষের মতো ছড়িয়ে পড়তে লাগলো। বস্তির অলিগলি, চায়ের দোকান, সাথে ক্লাব, সব জায়গাতেই প্রিয়মকে শুনতে হতো নানান বিদ্রূপ। আর ঘরের ভেতর প্রতিদিনই গোধূলিকেই শুনতে হতো আরো নির্মম কথা। প্রিয়মের মা প্রায় ছেলেকে শুনিয়ে বলতেন, ওমে মাজা, ঘরে একটা অলক্ষীকে নিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, ওকে বিদায় কর, আবার বিয়ে কর, নইলে এই জীবনে কোনোদিনও বাবা হওয়ার সুখ পাবি না। এই কথাগুলো প্রতিদিন একটু একটু করে বিষের মতো জমতে লাগলো প্রিয়মের বুকের ভেতর। সেদিন সন্ধ্যায় ঘরের ভেতর একা বসেছিল সে, হাতে আধ ভর্তি মদের গ্লাস। সকালবেলা চায়ের দোকানে কয়েকজনের সামনে তাকে অপমান করা হয়েছিল। পাশের ঘরের সনাতন হেসে বলেছিল, কি রে, এই তোর মধ্যে তো পুরুষত্বই নেই দেখছি। বিল্টুও সনাতনের কথায় যোগ দিয়ে বলতে থাকে, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতায় যদি না থাকে তাহলে এত বড় বড় কথা বলিস কিসে রে? সারা নপুংসক একটা। নপুংসক। নপুংসক শব্দটা সারাদিন প্রিয়মের কানের ভেতর হাতুড়ির মতো আঘাত করতে থাকে। রাগে, অপমানে আর অসহায় ক্ষোভে ফুঁসতে ফুঁসতে প্রিয়ম এক দৃষ্টে ঘরের সিলিং ফ্যানটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো গোধূলি। হ্যাঁ গো, আর কত খাবে? এবার চলো, রাতের খাবার খেয়ে নাও। প্রিয়ম ধীরে ধীরে মুখ তুলল। ওর চোখ দুটি একেবারে রক্তবর্ণ। বেশি কথা বলতে হবে না, বেরিয়ে যা ঘর থেকে। গোধূলি শান্ত গলায় বলল, এইভাবে মদ খেলে তোমার শরীর খারাপ করবে। তোকে কি আমি উপদেশ দিতে বলেছি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। তোর মতো মেয়ের মুখ দেখতে আমার ঘেন্না করে, ঘেন্না করে, ঘেন্না করে। গোধূলি যেন হতভম্ব হয়ে গেল এইবার। আমি আমি কি করেছি? আমার দোষটা অন্তত বলো। প্রিয়ম দাঁত চেপে বলল, দোষ? দোষ জানতে চাস? দোষ জানতে চাস? 4 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এদিকে একটা সন্তান পর্যন্ত দিতে পারলি না। আরে আরে, তোর থেকে তো পাড়ার ভালো, অন্তত তাদের শরীরে দাম আছে। তোর তো কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। কথাগুলো শুনে গোধূলির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কি কি বললে তুমি? ছি ছি, তোমার মুখে এমন কথা মানায়? আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো, এতটা নিচে নামতে পারো।
প্রিয়ম এবার গ্লাসটা মেঝেতে আছড়ে ফেলে চিৎকার করে উঠল। কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো না? আজ আমাদের বিয়ে 4 বছর হয়ে গেল। 4টি বছর, এখনো আমাদের একটা সন্তান হলো না। তোর কি আসে যায়? সারাদিন বাড়িতে বসে থাকিস, সুযোগ পেলেই বাপের বাড়ি চলে যাস। কিন্তু আমি 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 বাইরে বেরোলেই মানুষ অপমান সহ্য করি। চায়ের দোকানে, ক্লাবে, আত্মীয় স্বজনের সামনে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে বলে আমি আমি নাকি নপুংসক। শেষ শব্দটা উচ্চারণ করতেই প্রিয়মের বুকের ভেতর যেন কেঁপে উঠল। হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল সে। গোধূলি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। অপমান, লজ্জা আর ঘৃণায় যেন তার বুকটা ফেটে যাচ্ছিল। ছুটে চলে গেল ও বাইরের ঘরে। তবে এই কথাগুলোর শেষ কোথায়? এ তো প্রথম নয়। প্রতিদিন শাশুড়ির তিরস্কার শুনতে শুনতে দুপুরের ভাতটুকুও জোটে না তার কপালে। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে কত দুপুর, কত বিকেল যে কেটে গেছে তার হিসেব নেই গোধূলির নিজের কাছেও। প্রিয়ম এক নিঃশ্বাসে মদের বোতলটা শেষ করে ঠক করে টেবিলের ওপর নামিয়ে রাখলো বোতলটা। গোধূলি চোখের জল মুছে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে প্রিয়মের দিকে তাকিয়ে রইল সে। ওর বুকের ভেতরটা কাঁপছে, অথচ মুখে কোনো কথা নেই। প্রিয়ম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। গভীর একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ঠান্ডা গলায় ও বলল, আজ বিজয় আসছে, আজ বিজয় আসছে। আমি নিজেই ডেকেছি। দেখলেই বুঝবি। একেবারে সিনেমার নায়কের মতন চেহারা। কথাটা শুনে গোধূলি আর নিজেকে সামলাতে পারল না। ছুটে এসে প্রিয়মের পায়ের কাছে বসে পড়ল। দোহাই তোমার, দোহাই তোমার, এসব কথা আর বলো না। তুমি আমার স্বামী। তুমি বেঁচে থাকতে আমি কোনোদিন অন্য একজন পুরুষের কাছে যেতে পারবো না। আমাকে এমন শাস্তি দিও না। নাটক বন্ধ কর। আমার একটা সন্তান চাই, যে করেই হোক চাই আমার একটা সন্তান। বিজয়ের 2টো ছেলে আছে, ও সুস্থ সবল মানুষ। যদি ওর সন্তান তোর গর্ভে আসে তাহলে সেটা কেউ কোনোদিনও জানতে পারবে না। আর বিজয় আমার বন্ধু, আমার ভালোর জন্যই ও কথাটা বলেছে। গোধূলির চোখ বেয়ে আবার জল গড়িয়ে পড়ল। আর আমি যদি তোর স্বামী হয়ে কোনো আপত্তি না করি তাহলে তোর এত আপত্তি কেন? শুধু একটা সন্তানের জন্যই তো। ঠিক তখনই সদর দরজায় একটা শব্দ হলো। প্রিয়মের ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। এসে গেছে। আর দেরি করিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পুজোয় যে শাড়িটা কিনে দিয়েছিলাম সেটাই পরবি। দেখিস এরপর আর কেউ তোকে বাঁচা বলে অপমান করবে না। আমাদের ঘরেও একটা ছোট্ট বাচ্চা দৌড়ে বেড়াবে, আমাকে বাবা বলে ডাকবে। কথাগুলো বলতে বলতে এসে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা বিজয়কে দেখা গেল। তার হাতে দামি একটা বিদেশি মদের বোতল, মুখে অস্বস্তিকর এক হাসি। প্রিয়ম হেসে বলল, আরে 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 আয় 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 ভাই, আয় আয় আয়। এই তোরই অপেক্ষা করছিলাম জানিস। আয় ভাই, আয় আয়।
বিজয় প্রিয়মের ছোটবেলার বন্ধু ছিল না। কয়েক বছর আগে অটো কেনার সময় টাকা ধার দিয়েছিল সে ওকে। বিয়ের সময়ও নগদ 10,000 টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছিল ওর। এখন তার নিজের 4টি ভাড়ার গাড়ি আছে, আর আর্থিক অবস্থাও বেশ ভালো। এই ভয়ঙ্কর পরিকল্পনাটাও বিজয়ের মাথাতেই প্রথমে জন্মেছিল। ধীরে ধীরে নানান যুক্তি দেখিয়ে সে প্রিয়মকে বুঝিয়েছিল। কম শিক্ষিত আর মানসিক চাপে ভেঙে পড়া প্রিয়ম শেষ পর্যন্ত সেই বিকৃত যুক্তিগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছিল। ঘরের এক কোণে দাঁড়িয়ে গোধূলি সব কিছু দেখছিল। ওর মনে হচ্ছিল আজ যেন তার জীবনটা আর তার নিজের নেই। বিজয়ের হাতে মদের বোতলটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল প্রিয়ম। বিজয়কে বাড়ির ভেতর ঢুকিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিল প্রিয়ম। তারপর বিজয়কে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে জিজ্ঞেস করলো, কি রে ভাই, এক প্যাক খাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, না রে থাক, তুই বৌদিকে ব্যাপারটা বলেছিস? হ্যাঁ বলেছি বলেছি বলেছি। তোর বৌদি প্রথমে একটু ন্যাকা কান্না কাঁদছিল, বুঝলি, তারপর ব্যাপারটা বুঝিয়ে বলতে রাজি হয়েছে। বিজয়ের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। প্রিয়ম ততক্ষণ মদের বোতল অর্ধেক সাবার করে দিয়েছে। ও এখন সম্পূর্ণ মাতাল। ওর চারিপাশে সবকিছু বনবন করে ঘুরছে নেশার ঘুরে। হ্যাঁ, আমার ভূত আজ তোকে দিলাম। যা যা, দেরি করিস না, গোধূলি তোর পথ চেয়ে বসে আছে। বিজয় আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ওর বুকের ভেতরটা কেমন ধকধক করছে। গোধূলি বৌদি কি ব্যাপারটা মেনে নেবে? যদি না নেয়? বিজয় আস্তে আস্তে করে গোধূলির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর আলো জ্বলছে। ও দেখলো গোধূলি একটা নতুন শাড়ি পরে বসে আছে বিছানার উপর। আস্তে আস্তে করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সেই রাতে প্রিয়ম সারা রাত মদ খেয়ে মেঝেতে পড়ে রইল। মাঝে মাঝেই যখন ওর জ্ঞান আসছিল, প্রিয়মের কানে আসছিল গোধূলির ঘুঙানি আর কান্নার আওয়াজ। মাঝে মাঝেই শোনা যাচ্ছিল একটা পশুর গর্জন আর পাশবিকতার আর্তনাদ। ভোরবেলা যখন প্রিয়মের জ্ঞান ফিরল, ও দেখতে পেল গোধূলি কোলে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কিন্তু প্রিয়মের কোনো যায় আসলো না। ও একটা তিরস্কারের হাসি হেসে চলে গেল। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 11:30। বাইরের অন্ধকারে দাঁড়িয়ে সিগারেটে শেষ টান দিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলল প্রিয়ম। ও বুঝলো না ওর কেন আজ ভীষণ কান্না লাগছে। বুকের ভেতরটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। গোধূলি আজ সারাদিন কিছু খায়নি। সকাল থেকে নিজের ঘরের বিছানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। প্রিয়ম দুপুরের খাবার নিয়ে একবার গেছিল ওর ঘরে। সেই খাবার এখনো পড়ে আছে। একটা দানাও মুখে দেয়নি গোধূলি। আর কিছুক্ষণের মধ্যেই বিজয় আবার আসবে। কথাটা মনে পড়তেই ভয়ে আতঙ্কে বুকের ভেতরটা কেঁপে উঠল প্রিয়মের। গতকাল সারা রাত জানোয়ারটা অত্যাচার করেছে গোধূলির ওপর। এবার প্রিয়মের নিজের ওপর কেমন যেন একটা ঘেন্না জন্মালো। এই সব কিছুর জন্য ও নিজে দায়ী, কিন্তু এটা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না প্রিয়মের কাছে। লকডাউনে এখন ট্রেন বন্ধ, তার উপর স্কুল কলেজ অফিস বন্ধ, অথচ মাস গেলে মোটা টাকার ইএমআই দিতে হচ্ছে প্রিয়মকে। নিজের অটোটার কাছে গিয়ে দাঁড়ালো। এখন প্যাসেঞ্জার বলতে গেলে হচ্ছেই না, তাও কতগুলো টাকা ওকে প্রত্যেক মাসে গুনতে হচ্ছে। বিজয় না দিলে ওদের না খেতে পেয়ে মরতে হতো। কিন্তু গোধূলি কিছুই বুঝতে চাইছে না। মানুষ নিজের পরিবারকে বাঁচাতে কি না কি করে।
কথায় কথায় প্রিয়মকে লোকের কাছে শুনতে হয় যে সে একটা নপুংসক। তা না হলে কি বিয়ের এত বছর পরেও একটা বাচ্চা পয়দা করতে পারে না? প্রিয়মের হঠাৎ আবার রাগ হলো গোধূলির ওপর। ঘরের ভেতরে সে দাঁড়ালো প্রিয়ম। গোধূলি এখনো মুখ ফুলিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এই শোন, তোর এই ন্যাকা কান্না বন্ধ কর। বিজয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তৈরি হয়ে নে। ধরে নে আমি মরে গেছি, বিজয় এখন তোর স্বামী। তবে এইবার প্রিয়মের কথা শুনে গোধূলি রাগে আগুন হয়ে উঠল। হ্যাঁ, তোর মতন স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, সে তো ভালো হবেই। তোর নোংরামি করতে আরো সুবিধা হবে, তাই না? মজা মেয়ে মানুষ কথাকার, ওকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়েছে। গোধূলির আর মাথার কিছু ঠিক থাকলো না। ও হঠাৎ একটা রাম দা বের করে হাতে তুলে ধরল। তারপর বলল, আজ যদি ওই জানোয়ারটাকে আমার ঘরে ঢুকিয়েছিস, তোদের দুটোকেই খুন করব, খুন করব, তারপর নিজেও মরবো, নিজেও মরবো। পাগলামি করিস না। ঠিক আছে, ঠিক আছে, আজকে যখন ইচ্ছে নেই, আমি বিজয়কে চলে যেতে বলবো, চলে যেতে বলবো, ঠিক আছে? হঠাৎ বাইরে থেকে বাইকের শব্দ শুনে বুকের ভেতর কেঁপে উঠল প্রিয়মের। মনে হচ্ছে বিজয় এসেছে। প্রিয়ম বাইরে এসে দাঁড়ালো। আজ শুধু বিজয় একা আসেনি, সাথে আরো দুটো ছেলেকে নিয়ে এসেছে, নীলাদ্রি আর সৌমেন। সৌমেনকে প্রিয়ম চিনতে না পারলেও নীলাদ্রিকে খুব ভালো করেই চেনে প্রিয়ম, কারণ নীলাদ্রি এলাকার বিধায়ক আশুতোষ চ্যাটার্জির একমাত্র ছোট ভাই। বহুবার প্রচারে পার্টির নানান অনুষ্ঠানে দেখেছে ও নীলাদ্রিকে। প্রিয়ম ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, বিজয়, আজ তোর বৌদির শরীরটা ভালো নেই, তুই বরঞ্চ কালকে আয়, বুঝলি? বিজয় মদের নেশায় চুর। কি যে বলিস প্রিয়ম, শরীর খারাপ বললে কি চলে? আজ স্পেশাল অতিথিদের নিয়ে এসেছি। উফ, ও কি মার মাইরি, ওরাও একটু মধু খাবে। ওকে তো চিনিস? আরে আমাদের বিধায়ক আশুতোষ চ্যাটার্জির ভাই, নীলাদ্রি চ্যাটার্জি। ওকে খুশি করতে পারলে ওর আর কিসের চিন্তা। এই আর দেরি করিস না, অনেক রাত হলো। তবে আজ যেন প্রিয়মের এক অন্য রূপ বাইরে এলো। ও বিজয়কে ইঙ্গিত করে গলা উঁচিয়ে বলল, তুই এখান থেকে ভদ্রভাবে যাবি না আমি চিৎকার করে লোক ডাকবো? হ্যাঁ, লোক ডাকবি? হ্যাঁ, শালা, আমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিস, ফেরত দে এক্ষুনি, আমরা চলে যাবো, দে এক্ষুনি। আমার সাথে তোর কথা হয়েছিল, তুই একা আসবি বলেছিলি। এমনিতেই তোর গোধূলির শরীর খারাপ, সারাদিন কিছু খায়নি, কান্নাকাটি করছে, তারপর তোরা তিনজন যদি... আরে কিছু হবে না, ভিতু শালা, আমরা কি রাক্ষস নাকি যে তোর বউকে মেরে ফেলবো? না ভাই, আমার কথাটা শোন আগে। প্রিয়ম কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বিজয় প্রিয়মের গলা টিপে ধরল। বাচ্চা, অত কথা বলার দরকারই নেই শালা, নিজে তো বাচ্চা পয়দা করতে পারলি না, তো সুন্দর বউটাকেও ধরে রাখতে চাইছিস? এই আমাদের মধ্যে কারোর না কারোর বাচ্চা তোর বউয়ের পেটে ঠিকই আসবে, আর লোকে জানবে ওটা তোর বাচ্চা। লোকে আর তোকে নামরদ বলবে না। এই চর। এক ধাক্কা মেরে তিনজন ঘরের ভেতরে ঢুকল। কিন্তু ঘরের ভেতর ঢুকতেই ওদের যে দৃশ্য চোখে পড়ল তা দেখে তিনজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল।
সিলিং ফ্যানের থেকে ঝুলে রয়েছে গধূলির নিথর দেহ। চোখ দুটো খোলা, হাঁ করে তাকিয়ে আছে বিজয়ের দিকে। মুখে এক চরম শান্তির ভাব ফুটে আছে। 1 বছর পরে 6 জুলাই বিকেল 4:55। আজকে সকাল থেকেই আকাশের অবস্থা ভালো নেই। আকাশ কালো করে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সুস্মিতার আজকে বিকেল 6:30টায় ডক্টর সুপর্ণা ব্যানার্জির কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু সৌরভের ফোনটা কিছুতেই পাচ্ছে না সুস্মিতা। এই নিয়ে টানা 4 বার ফোন করলো, সেই বিজি। কোনো মানে হয়? আজ থেকে ঠিক 1 বছর আগেই বিয়ে হয়েছিল সৌরভ আর সুস্মিতার। সুস্মিতা নিজেকে বরাবরই খুব লাকি মনে করে সৌরভের মতন একজন স্বামী পেয়ে। সৌরভ খুব কেয়ারিং, সুস্মিতাকে খুবই ভালোবাসে। কিভাবে দেখতে দেখতে 1 বছর যে কেটে গেল বুঝতেই পারল না সুস্মিতা। আর 1 মাসের মধ্যেই ঘরে নতুন অতিথি আসতে চলেছে। যদিও সুস্মিতা এত তাড়াতাড়ি মা হতে চায়নি, তবুও সৌরভের জন্য এই সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিতে হয়েছে ওকে। হঠাৎ সুস্মিতার ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ সুস্মিতা, বলো। আরে সৌরভ, তুমি ঘড়িতে তাকিয়েছো? 5টা বাজতে চললো, তুমি কখন আসবে? তোমাকে না বলেছিলাম যে আজকে 6:30টার সময় সুপর্ণা ব্যানার্জির কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে আই এম ভেরি সরি, একটা ক্লায়েন্টের সাথে জরুরি একটা মিটিং পড়ে গেছে। আমি আসতে পারবো না গো। প্লিজ শোনা, রাগ করো না। আজকে তুমি একটু রামুদের সাথে চলে যাও। আমি রামুদাকে বলে দিচ্ছি, উনি তোমাকে পিক করে নেবেন বাড়ি থেকে। কথাটা যেন বুকে তীরের মতো গিয়ে বিঁধল সুস্মিতার। এর আগে কখনো যে এরকম ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু এই অবস্থায় এত দূর একা যাওয়াটা কি ঠিক হবে? ঠিক আছে, তোমার মিটিংয়ের জন্য বেস্ট অফ লাক। প্লিজ বাবু, রাগ করো না। বুঝতেই তো পারছো, একটা বড় অর্ডার হাতে আসতে চলেছে। এটা আমাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। লাভ ইউ সুস্মিতা। লাভ ইউ টু। কথাটা বলে ফোনটা কেটে দিল সুস্মিতা। বিকেল 5টাতেও যেন আকাশ একদম কালো হয়ে উঠেছে। সুস্মিতা একবার ভাবলো ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেবে, কিন্তু তারপরে আবার ভাবলো নেক্সট উইকে সুপর্ণা ম্যাডাম আবার অ্যাভেলেবেল থাকবেন না, তাই তিনি বারবার করে আজকেই যেতে বলেছেন। বিকেল 5:45। যথাসময়ে গাড়ির হর্ন শুনে সুস্মিতা নিচে এসে দাঁড়ালো। ও দেখল গাড়ি রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে। বিকেল 5:45-এর সময় যেন মনে হচ্ছে রাত নেমে এসেছে। ইতিমধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো। নমস্কার ম্যাডাম, আমার নাম রামু। আমাকে দাদাবাবু পাঠিয়েছেন এবং বলেও দিয়েছেন যে আপনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে, কারণ দাদাবাবু আসতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, চলো। বিকেল 5:50। গাড়ি যত এগোতে থাকলো বৃষ্টির রেশও তত বাড়তে থাকলো। মাঝে মাঝেই আকাশ ফেটে বিদ্যুৎ চমকাচ্ছে। সুস্মিতার বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল। মনে হলো যেন কোনো একটা অশুভ সংকেত, কিছু একটা বিপদ ঘটতে চলেছে, কিন্তু নিজের মনকে শান্ত করল। হঠাৎ বৃষ্টি আরো জোরে শুরু হলো। আশপাশে যেন ভালো করে কিছু দেখা যাচ্ছে না। তারপরে এই অস্বস্তিকর একটা জ্যাম। রামুদা বলছি যে এত জ্যাম, চেম্বারে যেতে অনেক দেরি হয়ে যাবে তো। 6:30টার সময় ডক্টর সুপর্ণা ব্যানার্জির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি বরং একটা কাজ করো না, ওই ওই পুরনো কালী মন্দিরের রাস্তাটা আছে না, তুমি বরং ওই দিক দিয়ে নিয়ে চলো। আচ্ছা দিদিমণি। সুস্মিতার কথা শুনে রামুদা গাড়িটাকে সেই দিকে নিয়ে চলল। জায়গাটার চারিদিক একেবারে শুনশান। হঠাৎ বৃষ্টির তীব্রতার সাথে
ঝোড়ো হাওয়া শুরু হলো। চারিদিকে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। রামুদা গাড়িটাকে একটু জোরে চালাতে শুরু করলো। আরে করছেনটা কি? গাড়ি আস্তে চালান রামুদা। উফ, সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, আস্তে চালান। কথাটা বলার সঙ্গে সঙ্গেই সামনে দুটো হেডলাইটের চরম ঝলকানিতে চোখ ঝলসে উঠল সুস্মিতার। রামুদা গাড়ির স্টিয়ারিংটা ঘোরাতে ঘোরাতে গাড়িটা গিয়ে সজোরে ধাক্কা মারল একটা গাছ। সন্ধে 7টা। সুস্মিতা কতক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল তা ঠিক ওর জানা নেই। যখন জ্ঞান ফিরল দেখল বৃষ্টি একটু কমেছে, শো শো করে ঝোড়ো হাওয়া বইছে। লুকিং গ্লাসে সুস্মিতা দেখতে পেল ওর কপালের কাজটা অনেকটা কেটে গেছে, কিন্তু সামনের সিটে ওর চোখ পড়তেই সুস্মিতা আশ্চর্য হয়ে গেল। রামুদা কোথায়? সুস্মিতার ডান পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে গোড়ালির কাজটা। কিছু একটা ভেবে সুস্মিতা চমকে উঠল। সুস্মিতা নিজের পেটে হাত দিল। বাচ্চাটা এর আগে তো বেশ নড়ছিল, কিন্তু এখন নড়ছে না। সুস্মিতা আনমনে বলে উঠল, না না না, তোর তোর কিছু হলে, তোর কিছু হলে আমি আমি সহ্য করতে পারবো না। ঠিক এমন সময় হঠাৎ পেটে একটা লাথি অনুভব পারবো করল। না। বাচ্চাটা নড়ছে। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস নিয়ে হাত ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটায় এখন 7টা। ওর মনে চলতে থাকলো, এই নির্জন অন্ধকারে কতক্ষণ যেভাবে ভাঙা বানিয়ে পড়ে থাকতে হবে কে জানে। রামুদাই বা কোথায় কোথায় গেলেন? সন্ধে 7:20। সুস্মিতা জোর করে টেনে ডান পাটা নড়াতে চেষ্টা করল। ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আবার। তার সাথে এবার প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হলো। জলের ঝাপটা এসে গাড়ির কাঁচে লাগছে। সুস্মিতা এদিক ওদিক রামুদাকে খুঁজতে শুরু করলো। সন্ধে 7:45। কিছুক্ষণ ওইভাবেই পড়ে রইল সুস্মিতা। তবে কোনো বিকল্প খুঁজে না পেয়ে কোনো রকমে ব্যাগ থেকে ফোনটা বার করে একবার সৌরভকে ফোন করার চেষ্টা করল, কিন্তু অবাক করা বিষয়, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আজকে সারা দিন এই টেনশনে আর ফোনে চার্জ দেওয়া হয়নি ওর। এই নির্জন জায়গায় আশেপাশে কোনো বাড়ি চোখে পড়ছে না যে কারোর কাছ থেকে সাহায্য চাইবে সুস্মিতা। এদিকে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার তীব্রতা বেড়েই চলেছে। সুস্মিতা সকালবেলায় খবরে শুনেছিল যে টানা 3 দিন বৃষ্টি হবে। এই দিকটা তেমন লোকজনের জমায়েত নেই। তাহলে কি সারা রাত্রি এই গাড়ির ভেতরেই পড়ে থাকতে হবে ওকে? এটা ভেবেই সুস্মিতার আরও যেন পা হাত পা ঠান্ডা হয়ে উঠল। ওর নিজের যা হবে হবে, কিন্তু পেটের ভেতর বাচ্চাটার কথা মনে পড়তেই আরও গা হাত পা ঠান্ডা হয়ে গেল সুস্মিতার। ফোনের চার্জটাও এই সময় শেষ হতে হলো। সৌরভকে একটা ফোন করে দিলে সৌরভ যে করেই হোক। এসব ভাবতে ভাবতেই মিনিট 20 আরও কেটে গেল, কিন্তু বৃষ্টি আর ঝোড়ো হাওয়া কমার কোনো নামই নেই। এইবার সুস্মিতার আশঙ্কা একটা আতঙ্কে পরিণত হলো। ডান পাটা নিশ্চয়ই ভেঙেছে, নইলে এত যন্ত্রণা হওয়ার কথা না। পা তুলতেই পারছে না সুস্মিতা। কেন যে ও বেরোবো না করেও বেরোতে গেল তা ভগবান জানেন। তবে ঠিক এমন সময় হঠাৎ সুস্মিতার চোখে পড়ল একটা কিছু যেন এইদিকেই আসছে। আলোটা আস্তে আস্তে বড় হতে লাগলো। সুস্মিতা বুঝল একটা অটো আসছে মনে হচ্ছে। অটোটা এসে সুস্মিতার গাড়ির সামনে দাঁড়ালো। একটা বেঁটে খাটো লোক
অটো থেকে নেমে সুস্মিতার গাড়ির কাছে এসে নক করল। সুস্মিতা এমনিতেই ভয়ে কাঠ হয়েছিল। হয়তো লোকটা কোনো ছিনতাইবাজ বা চোর ডাকাত, কিন্তু চোর ডাকাত হলে অটোতে করে কেন আসবে? আর লোকটা মনে হচ্ছে একাই আছে। কিছু না ভেবে গাড়ির কাঁচটা নামালো সুস্মিতা। নমস্কার, আমার নাম প্রিয়ম। আপনার গাড়িটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ড্রাইভার কোথায়? এত রাতে এখানে এইভাবে একটা গাড়ি ফেলে রেখে ড্রাইভার কোথায় গেছে? দেখুন দেখুন, আমি আমি অত কিছু জানি না। আমার আমার ডান পাটা মনে হচ্ছে ভেঙে গেছে। আপনি আপনি আমাকে প্লিজ একটু হেল্প করুন। আমার আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আমি 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 কাউকে ফোন করতে পারছি না। আচ্ছা বেশ, দাঁড়ান। লোকটা সুস্মিতার পায়ের নিচে দুটো হাত ঢুকিয়ে ওকে কোলে তুলে নিয়ে নিজের অটোতে নিয়ে গিয়ে বসালো। আপনি আপনি দয়া করে আমাকে আমাকে কাছাকাছি কোনো একটা হসপিটালে নিয়ে চলুন প্লিজ। আমার মনে হয় আমার আমার ডান পাটা মনে হচ্ছে ভেঙে গেছে। আমি 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 8 মাসের প্রেগনেন্ট। তবে সুস্মিতা লক্ষ্য করল ছেলেটি কোনো কথা বলল না। ভদ্রলোক সোজা গাড়ি চালাতে লাগলো। গাড়িটা আস্তে আস্তে রাস্তা থেকে নেমে একটা মাঠের পাশ দিয়ে এগোতে শুরু করল। সুস্মিতার আশঙ্কা যেন আতঙ্কে পরিণত হলো। লোকটা নিশ্চয়ই কোনো চোর ডাকাত। কেন যে গাড়ির কাঁচটা খুলতে গেলাম? উফ! আপনার ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমার মনে হচ্ছে সত্যি আপনার ডান পাটা ভেঙে গেছে। তারপরে আপনার এই অবস্থা। আকাশের অবস্থা তো দেখছেনই, ভালো একদমই নয়। কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড জোরে ঝড় উঠবে। এই অবস্থায় বাইরে থাকাটা সঠিক হবে না। আমার বাড়ি খুব একটা বেশি দূরে নয়। আমার বউ গোধূলি, সে একজন নার্স। আজকে রাতটা আপনার দেখাশোনা করবে। কালকে ভোরবেলাতে ঝড় বৃষ্টি একটু থামলেই আপনাকে হসপিটাল নিয়ে যাব নয়। কথাটা বলেই সামনের দিকে তাকালো প্রিয়া। একটা পৈশাচিক হাসি ফুটে উঠল ওর মুখে। গোধূলির স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 8:30। প্রিয়মের অটোটা এসে থামলো একটা পুরনো পোড়ো বাড়ির সামনে। বাড়িটার দিকে তাকাতেই সুস্মিতার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে সেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই। বাবা, এই বাড়িতে আবার মানুষ থাকে নাকি? বৃষ্টি তখন খানিকটা কমলেও ঝোড়ো হাওয়া এখনো শোঁ শোঁ করে বইছে। ম্যাডাম, আপনি একটু গাড়িতেই বসুন। আমি ভেতরে গিয়ে আমার বউকে সবটা বুঝিয়ে বলি। আর নইলে হঠাৎ আপনাকে দেখেও ভুল বুঝতে পারে। বুঝতে তো পারছেন। এই বলে সে বাড়ির ভেতরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সুস্মিতার কাছে ব্যাপারটা ক্রমশ রহস্যময় লাগতে শুরু করল। বাইরে থেকে যতটা দেখা যায় তাতে বোঝাই যায় বাড়িটায় বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। কয়েক মিনিট পর অন্ধকারের বুক চিরে একটা টিমটিমে আলো এগিয়ে আসতে দেখা গেল। প্রথমে প্রিয়ম, তারপরে ওর পেছন পেছনে 30 বছরের এক মহিলা। তার মাথায় ছাতা, হাতে লণ্ঠন। ঠিক সেই সময় পেটের ভেতর আবার নড়ে উঠল বাচ্চাটা। সুস্মিতা আস্তে আস্তে পেটে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা তো আছেই। তোমার তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কিছুক্ষণের মধ্যেই দুজন এসে অটোর সামনে দাঁড়ালো। দিদিমণি,
আমার বরের কাছ থেকে সব শুনেছি। এই রাতে এদিকটায় কোনো ডাক্তার পাবেন না। কাছের হাসপাতালও প্রায় 20 কিলোমিটার দূরে। আজকের রাতটা না হয় আমাদের বাড়িতেই থেকে যান। কাল সকাল হলেই আপনাকে হাসপাতালে পৌঁছে দেব। তারপর যাদের খবর দেওয়ার দরকার সবাইকে না হয় খবর দেওয়া যাবে। বাইরে আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। অচেনা জায়গা, অচেনা মানুষ, আর এই অদ্ভুত বাড়ি, সবকিছু মিলিয়ে সুস্মিতার শরীর কেমন যেন কেঁপে উঠল। কিন্তু নিজের কথা না ভেবে সে পেটের সন্তানের কথা ভাবে। ঠিক আছে, চলুন। ঠিক আছে, দাঁড়িয়ে আছো কেন? দিদিমণিকে ভেতরে নিয়ে চলো। প্রিয়ম এগিয়ে এসে সাবধানে সুস্মিতাকে কোলে তুলে নিল। বৃষ্টি ভেজা অন্ধকার পেরিয়ে তারা বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। ভেতরে ঢুকেই সুস্মিতা অবাক হয়ে গেল। বাইরে থেকে যতটা ছোট মনে হয়েছিল, ভেতরে বাড়িটা তার চেয়ে অনেক বড়। তবে সর্বত্রই সময়ের ক্ষতচিত্র স্পষ্ট। পুরনো দেওয়াল, স্যাঁতস্যাঁতে গন্ধ, ভাঙাচোরা আসবাব, যেন বহু বছরের পরিত্যক্ত এক বাড়ি। প্রিয়ম সুস্মিতাকে একটা পুরনো সোফায় শুইয়ে দিল। সোফার কাপড় অনেক জায়গায় ছিঁড়ে গেছে। ডান পায়ের ব্যথাটা আবার তীব্র হয়ে উঠল। বাইরে ঝড় বৃষ্টি, ভেতরে লণ্ঠনের ক্ষীণ আলো। পুরো পরিবেশটা যেন অকারণেই বুকের ভেতরে একটা ভয় জাগিয়ে তুলছিল। কিছুক্ষণ পর গোধূলি 1 গ্লাস জল নিয়ে এলো। দিদিমণি, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ, বলো। দেখে তো মনে হচ্ছে আর বেশি দেরি নেই, ঘরে লক্ষ্মী আসতে চলেছে। কথাটা শুনেই সুস্মিতা চমকে উঠল। কি? লক্ষ্মী? মানে মানে তুমি বলতে চাইছো আমার আমার মেয়ে হবে? কিন্তু কিন্তু সেটা বুঝলে কি করে? গোধূলি মৃদু হেসে বলল, আমরা তো শহরের মানুষ নই দিদিমণি। আমার মা সারা জীবন দাইমার কাজ করেছেন। গর্ভবতী মেয়েদের হাঁটা চলা দেখেই অনেক সময় বলে দিতে পারতেন পেটে ছেলে না মেয়ে। সুস্মিতা বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। এটাও কি সম্ভব? হতে পারে, আবার নাও হতে পারে। তবে আমার মায়ের ভুল খুব কমই হতো। তারপর প্রিয়মকে উদ্দেশ্য করে বলল, শোনো, দিদিমণিকে নিচের ঘরের বিছানায় শুইয়ে দাও, আমি রান্নাটা দেখি। না 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 না, থাক, আমি এই সোফাতে রাতটা কাটিয়ে দেব। তা কি করে হয়? এই ভাঙা সোফায় আপনি সারা রাত শুতে পারবেন? নিচের ঘরটা এক সময় আমার অসুস্থ মায়ের জন্য হাসপাতালের মতো করে বানিয়েছিলাম। খাট, বিছানা সব ব্যবস্থা আছে। কথাগুলো শুনেই সুস্মিতার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। যদি এরা ভালো মানুষ না হয়, যদি সত্যি রাতে পালাতে হয়। কিন্তু পরের মুহূর্তেই নিজের ভাবনাকেই ধমক দিল সে। উফ, ধুর, এসব কি ভাবছিস? অকারণ সন্দেহ করছিস। ওদের যদি খারাপ উদ্দেশ্যই থাকতো তবে তবে রাস্তায় ফেলে রেখেই চলে যেতে পারতো। একটা রাতেরই তো ব্যাপার। শেষ পর্যন্ত সে মাথা নাড়ালো। ঠিক আছে, চলুন। গোধূলি লণ্ঠন হাতে সামনে এগিয়ে চলল। প্রিয়ম সুস্মিতাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। প্রথমে শুধুই অন্ধকার, তারপর ধীরে ধীরে লণ্ঠনের আলোয় ঘরটা স্পষ্ট হতে লাগলো। সুস্মিতা অবাক হয়ে দেখল, ঘরের ভেতরে হাসপাতালের বেডের মতো কয়েকটা খাট রাখা আছে। পাশে ছোট টেবিল, কিছু ওষুধ, পুরনো ম্যাগাজিন। ঠিক তখনই হঠাৎ একটা
তীব্র পচা গন্ধ এসে আঘাত করলো তার নাকে। এমন গন্ধ যেন বহুদিনের কোনো মৃতদেহ অন্ধকারে পচে পড়ে আছে। সুস্মিতার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলার আগেই গোধূলি নিজে থেকেই বলল, ও কিছু নয় দিদিমণি, অনেকদিন ঘরটা বন্ধ ছিল, হয়তো কোনো ইঁদুর টিঁদুর মরে পড়ে আছে। সুস্মিতা থমকে গেল। ও মনে মনে ভাবল, আমি তো কিছুই বলিনি, তাহলে ও বুঝলো কি করে আমি আমি কি ভাবছি? ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সুস্মিতাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর ও দেখল পাশে একটা ছোট বাথরুমও আছে, আর পচা গন্ধটা অনেকটাই মিলিয়ে গেছে। তার জায়গায় ভেসে আসছে হালকা স্যানিটাইজারের গন্ধ। দিদিমণি, কিছু মনে না করলে জুতোগুলো খুলে দিই? উত্তরের অপেক্ষা না করে সে বাঁ পায়ের জুতোটা খুলে দিল, কিন্তু ডান পায়ের জুতোর কাছে হাত দিতেই সুস্মিতা ভীষণ যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। না 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 না, ওটা 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 খুলবেন না। ভীষণ 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 ব্যথা করছে। আচ্ছা, আপনি বিশ্রাম নিন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। দুপুরের পর নিশ্চয়ই আর কিছু খাওয়া হয়নি। এই বলে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ঘরে এখন একা সুস্মিতা। নিঃশব্দ অন্ধকারের মধ্যে শুধু ঝড়ের শব্দ। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। জীবনটা সত্যিই বড় অদ্ভুত। কোথায় ডক্টর সুপর্ণা ব্যানার্জির চেম্বারে যাওয়ার কথা ছিল, আর আর কোথায় এসে পড়লাম এটা? হঠাৎ ডান পায়ের ব্যথাটা আবার অসহ্য হয়ে উঠল। যদি যদি পাটার কোনোদিনও ঠিক না হয়, যদি যদি কেটে বাদ দিতে হয়। চোখের কোণে জল এসে গেল ওর। ঠিক তখনই আর একটা কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল সুস্মিতার। ফোনটা তো গাড়িতেই ফেলে এসেছি। সৌরভের মুখটা চোখের সামনে ভেসে উঠল ওর। এখন 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 নিশ্চয়ই ও আমায় পাগলের মতো খুঁজছে। তারপরে মনে পড়ল রামুদার কথা। কিন্তু কিন্তু রামুদাই বা কোথায় গেল? নিশ্চয়ই নিশ্চয়ই সব ঘটনা সে সৌরভকে বলেছে। দুজন হয়তো এখন আমাকে খুঁজতেই বেরিয়েছে। কিন্তু সুস্মিতা জানতো না, এই বাড়ির অন্ধকারে এমন এক সত্য তার জন্য অপেক্ষা করে আছে, যা তার জীবনের গতিপথ চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। ঘরের আশেপাশে সুস্মিতা ভালো করে দেখছিল। ঠিক এমন সময় ওর কানে ভেসে এলো একটা চিৎকার চেঁচামেচির শব্দ। সুস্মিতার বুঝতে অসুবিধা হলো না প্রিয়ম এবং গোধূলি দুজনে ঝগড়া করছে। দু একটা জিনিস ভাঙারও শব্দ কানে এলো সুস্মিতা। হয়তো রাত বিরেতে এরকম একটা অচেনা অজানা মেয়েকে বাড়িতে নিয়ে আসাটা গোধূলি ভালো চোখে দেখছে না, তাই জন্য হয়তো ঝামেলা করছে প্রিয়মের সঙ্গে। প্রায় আধ ঘন্টা পরে সুস্মিতা দরজা খোলার শব্দ পেল। সুস্মিতা দেখল গোধূলি থালায় ঢেকে খাবার নিয়ে আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছে। নিন দিদিমণি, এবার একটু খেয়ে নিন, সারাদিন তো নাওয়া খাওয়া কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, করুন। আসলে আমি একটু আগে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। আমি ভাবলাম। না গো দিদিমণি, আপনি যা ভাবছেন তা নয়, ও সব আমাদের রোজকার ব্যাপার। আসলে এই সন্ধ্যা হলেই আমার স্বামী একটু মদ পেটে না ঢাললে ওর চলে না।
এদিকে সংসার কি করে চলবে সেদিকে ওর কোনো হুঁশ নেই। সুস্মিতা হঠাৎ লক্ষ্য করল গোধূলির কানের নিচ থেকে একটা রক্ত পড়ছে। সুস্মিতার আর কিছু বুঝতে বাকি রইল না। ওই অসভ্য লোকটা নিজের বউকে মারি, ও যে একটা খারাপ লোক সুস্মিতা সেটা অনেক আগেই বুঝতে পেরেছে। কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে এইভাবে মারতে পারে? সুস্মিতার মনে হলো যদি এই অবস্থা থেকে ও বেরোতে পারে তাহলে ও অবশ্যই গোধূলিকে বাঁচানোর চেষ্টা করবে ওই অসভ্য নোংরা লোকটার হাত থেকে। এই সময় সুস্মিতা আবার পেটে একটা লাথি অনুভব করল। সুস্মিতা পেটে হাত রাখতেই গোধূলি বলল, কি হলো দিদিমণি? আসলে বাচ্চাটা পেটে লাথি মারলো। তার মানে আপনার বাচ্চা একদম সুস্থ, একদম চিন্তা করবেন না। আচ্ছা গোধূলি, তুমি তো আগে আয়ার কাজ করতে, তা এখন আর করো না? আসলে দিদিমণি, আমার বরের আবার একদম পছন্দ নয় আমি লোকের বাড়িতে কাজ করি। এই বেটা ছেলের এই দিকে নেই, ওই দিকে ভালোই আছে। আগে আমার কাজ করা নিয়ে বাড়িতে প্রায় অশান্তি করতো। রোজ রোজ ওই অশান্তি কার ভালো লাগে বলুন তো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। দিদিমণি, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিলে? আমার আজকে ডক্টর সুপর্ণা ব্যানার্জির কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি আগামী সপ্তাহে থাকবেন না, তাই আজকে আমাকে যেতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা। গোধূলি, আমি টয়লেট করব, কিন্তু কিন্তু আমি তো পাই ফেলতে পারছি না। তুমি চিন্তা করো না গো দিদিমণি, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। কথাটা বলেই গোধূলি একটা বেড প্যান নিয়ে এলো। সুস্মিতা গোধূলিকে যতই দেখছে ও যেন অবাক হয়ে পড়ছে। এ যেন কোনো প্রফেশনাল নার্স। আচ্ছা গোধূলি, তোমার কাছে কি কোনো পেন কিলার আছে? আসলে পায়ের যন্ত্রণাটার সহ্য করতে পারছি না। বলছি দিদিমণি, সে নয় দিলাম, কিন্তু এই অবস্থায় পেন কিলার খাওয়াটা কি তোমার ঠিক হবে? সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি তো এই যন্ত্রণার কিছুতেই সহ্য করতে পারছি না। ঠিক আছে দিদিমণি, আমি নিয়ে আসছি। নিচের এই ঘরের চারিদিকটা ভালো করে দেখতে লাগলো সুস্মিতা। জায়গাটা একদম ওর পছন্দ হয়নি। দেওয়ালের জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে, কিছু জায়গায় আবার মাকড়সার জাল এত গভীর যে দেওয়ালের শেষ দেখা যায় না। তাও ওর যে কিছুই করার নেই। বাইরে এই ঝড়ঝড়ের মাঝে ও কোথায় বা থাকতো? তবে ফোনটা সাথে করে আনা উচিত ছিল ওর। সৌরভ নিশ্চয়ই এতক্ষণে 100টা মিস কল করে নিয়েছে। বিয়ের পর একটা রাতও সৌরভকে ছাড়া থাকেনি সুস্মিতা। সুস্মিতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এদের উদ্দেশ্য যদি খারাপ হয়, পুলিশ অন্তত ফোনের লোকেশন ট্র্যাক করে এখানে পৌঁছতে পারত। কিন্তু এখন কিভাবে কেউ খোঁজ পাবে? আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে এই জায়গাটা বেশ অনেকটাই পথ বলে মনে হয়েছিল সুস্মিতার। যদিও অন্ধকারে ভালোভাবে রাস্তাটা চিনতে পারেনি ও। তার ওপরে এই পায়ের অসহ্য যন্ত্রণা। ইতিমধ্যেই সুস্মিতার কানে ফের দরজা খোলার আওয়াজ এলো। অন্ধকারে ও ভালো করে দেখতে না পারলেও মাথার লম্বা চুল দেখে সুস্মিতা বুঝতে পারল যে গোধূলি আসছে। গোধূলি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিন দিদিমণি, ওষুধটা খেয়ে নিন, যন্ত্রণাটা যদি একটু কমে। গোধূলির এক হাতে ওষুধ আর অন্য হাতে এক গ্লাস জল। সুস্মিতা ওষুধটা নিয়ে মুখে দিতে যাবে, সেই সময় পেটে একটা লাথি অনুভব করল। হঠাৎ সুস্মিতার মনে হলো ওষুধটা খাওয়া কি ঠিক হবে? যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়? কথাটা ভেবেই সুস্মিতার ওষুধটা খেতে পারল না।
তবে একটা জিনিস সুস্মিতাকে আশ্চর্য করলো, এই বাড়িতে এত হাই পাওয়ারের পেইন কিলার কেন রাখা? হয়তো প্রিয়ম প্রায় মদ খেয়ে এসে গোধূলিকে মারধর করে, সেই জন্যই। কি হলো দিদিমণি, ওষুধটা খেয়ে নিন, তাহলে যন্ত্রণাটা একটু কম হবে। না থাক, এখন এখন একটু ঠিক লাগছে। যদি সেরকম হয় পরে রাতে খাবো। যন্ত্রণা তো আমার হচ্ছে, কিন্তু কিন্তু বাচ্চাটার তো কোনো যন্ত্রণা নেই। এত হাই পাওয়ারের পেইন কিলার খাওয়াটা এখন ঠিক হবে না। ঠিক আছে দিদিমণি, ওষুধগুলো রাখা থাকলো, যদি রাতে যন্ত্রণা বাড়ে খেয়ে নেবেন। আচ্ছা বলছিলাম, এই রাত বিরেতে মাথায় এরকম ঘুমটা দিয়ে আছো কেন তুমি? আমি তো শুনেছিলাম তোমাদের গ্রামের সব ভাসুরদেরকে দেখে নাকি মাথায় ঘুমটা দেয়। তো এখানে তো তোমার ভাসুরকে কোথাও দেখছি না। কথাটা শুনেই খিলখিল করে হেসে উঠল গোধূলি। আর সেই হাসির সাথে একটা খুব খুব করে কাশির আওয়াজ কানে ভেসে এলো সুস্মিতার। সুস্মিতা খানিকক্ষণের জন্য চমকে উঠল। ও বুঝলো একটা কাশির শব্দ ভেসে আসছে কোথাও থেকে। আর বলেন কেন দিদিমণি, এই বুড়ি আবার এই কাশি শুরু করলো। বুড়ি? কে বুড়ি? বুড়ি বলতে কে? আগে আমার শাশুড়ি। সুস্মিতা একটা দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ গোধূলির দিকে দেখল। হ্যাঁ গো, তোমার কোনো ছেলে মেয়ে নেই? না দিদিমণি, আমার কি আর আপনাদের মতন কপাল? কাশির শব্দটা এবার একটু জোরে টের পেল সুস্মিতা। যাই গো দিদিমণি, কিছু দরকার হলে এই দড়িটা ধরে টানবেন, ওখানে একটা ঘন্টা আছে, আমি টের পেয়ে যাব। আর হ্যাঁ, লজ্জা পাবেন না কিন্তু, নিজের ঘর মনে করুন। আমি দেখি এই বুড়ির কাশি একটু কমাতে পারি কিনা। গোধূলি পিছন ফিরে সিঁড়ি দিয়ে উপরে দরজার দিকে যেতে যাবে, ঠিক এমন সময় সুস্মিতা জিজ্ঞাসা করল, গোধূলি, তোমার মায়ের কি হয়েছিল? দিদিমণি, খাদ্যনালীতে ক্যান্সার। এই যে যত ব্যবস্থা দেখছেন দিদিমণি, সবই তো সেই মায়ের জন্যই। কিন্তু তাকে আর আটকাতে পারলাম কই। কথাটা বলেই একটা ল্যাম্প রেখে গোধূলি উপরে চলে গেল। ধুর বাবা। এই নিয়ে টানা 8 বার সুস্মিতাকে ফোন করলো সৌরভ সে বিকেল থেকে, কিন্তু যান্ত্রিক স্বরে সেই একই কথা বারবার ভেসে আসছে ওর কানে। সুস্মিতার ফোনটা সুইচ অফ। এদিকে রামুদার ফোনটা খালি রিং হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই সে ফোনটা ধরছে না। ধুর, ক্লায়েন্টের সাথে মিটিংটাও পরে ক্যান্সেল হয়ে গেল। বেকার সুস্মিতাকে একা একা ছাড়লাম। ধুর। এইসব কথা ভাবতে ভাবতে এই বৃষ্টির মধ্যে বাড়ির দিকে পা বাড়াতে থাকলো সৌরভ। রাস্তার আলোগুলো কয়েকদিন ধরেই খারাপ, জায়গাটা দিন দিন কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 9:30 বাজতে চায়। সৌরভের মনে চলতে থাকে, সব কিছু ঠিকঠাক থাকলে তো সুস্মিতার এতক্ষণে বাড়ি চলে আসার কথা, কিন্তু ফোনটা ধরছে না কেন? হঠাৎ ফোনটা বেজে উঠল সৌরভের। নিশ্চয়ই সুস্মিতা ফোন করেছে, কিন্তু না, সৌরভের মা ফোন করেছে। হ্যালো সৌরভ, বাবা, সুস্মিতার কোনো খবর পেলে? এখনো বাড়িতে আসেনি ও? আরে বাড়িতে এলে কি আর তোকে ফোন করে বিরক্ত করতাম? সেই তো কোন বিকেলবেলায় ডাক্তার দেখানোর নাম করে বেরিয়েছে। ওকে বারবার বলেছিলাম যে বউকে অত তেল লাই দিস না। আরে মা, তুমি আবার এসব শুরু করলে তো। এই এই রাখো তো, এমনি টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রামুদার ফোনটাও তো খালি রিং হয়ে যাচ্ছে। রামুদা ফোন ধরছে না কেন? ফোনটা কেটে দিয়ে
সৌরভ একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। সুস্মিতা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। এইদিকে ফোন সুইচ অফ। রামুদা ফোন ধরছে না। কোনো বিপদ হলো না তো? সৌরভ ভাবতে শুরু করলো, না না, আর দেরি করাটা ঠিক হবে না। পুলিশের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। যদি বিপদ ঘটেও থাকে, একমাত্র পুলিশই পারবে তাড়াতাড়ি কিছু একটা করতে। হঠাৎ কি একটা মাথায় এলো সৌরভের। সঙ্গে সঙ্গে ও ডাক্তার সুপর্ণা ব্যানার্জিকে ডাইরেক্ট ফোন করে বসল। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, গুড ইভিনিং। আমি সৌরভ মুখার্জি বলছি, সুস্মিতা মুখার্জির হাজব্যান্ড। ও হ্যাঁ সৌরভ বাবু বলুন। আজকে তো সুস্মিতার এখানে আসার কথা ছিল। আমি আসলে আবার এক সপ্তাহের জন্য থাকবো না, তাই জন্য ওকে বারবার করে আজকে আসতে বলেছিলাম চেক আপের জন্য। কিন্তু কোথায়, আপনার ওয়াইফ তো এলেন না। বুকের ভেতরটা যেন ধরাস করে উঠল সৌরভের। সুস্মিতা ডাক্তার দেখাতেও যায়নি, তার মানে রাস্তায় নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে ওকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 10টা। মফস্বলের পুলিশ স্টেশনে সেরকম কোনো ব্যস্ততা নেই। হেড কনস্টেবল ত্রিনাথ বাবু চেয়ারে বসে আজকের পেপারে আসা একটা পাজল সলভ করার ব্যর্থ চেষ্টা করছিলেন। স্যার, গুড ইভিনিং। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। বলুন, এত রাতে কি ব্যাপার? স্যার, আমি সৌরভ মুখার্জি। আমার স্ত্রী সুস্মিতা মুখার্জি আজকে আজকে বিকেলবেলা থেকে মিসিং। কথাটা শুনে একটু নড়ে চড়ে বসলেন থানার হেড কনস্টেবল ত্রিনাথ চ্যাটার্জি। ভদ্রলোকের গায়ের রং শ্যামবর্ণ, প্রচণ্ড শান্ত স্বভাবের লোক। চোখে কালো ফ্রেমের চশমা, তবে বুদ্ধিতে ক্ষুরোধার। মিসিং মানে? ফোন করেছিলেন? স্যার, ও অনেকবার, কিন্তু বুঝতে পারছি না ওর ফোন কেন সুইচ অফ আসছে। বাড়ি থেকেও ফোনটা ও সঙ্গে করেই নিয়ে গেছে। আর শুধু ও নয়, একসাথে আমার ড্রাইভার রামুদাও রয়েছে। আরে মশাই, এই ড্রাইভারের সাথে একা এত রাতে কেন যে ছাড়তে গেলেন? না না, ওসব কোনো ব্যাপার না। রামুদা আজ প্রায় 20 বছর ধরে আমাদের ফ্যামিলিতে গাড়ি চালাচ্ছেন। ওনাকে আমরা সন্দেহ করছি না। আরে মশাই, সন্দেহ করার বা না করার আপনি কি? হ্যাঁ, সেটা তো পুলিশের কাজ, ওটা আমাদেরকেই করতে দিন। সরি স্যার, আমার যদি কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে, কিন্তু স্যার আমার মনে হয় সুস্মিতা কোনো একটা খুব বিপদে পড়েছে। তা না হলে এরকম এমন সময় 5 বার আমাকে ফোন করে। ড্রাইভারের নাম্বারে চেক করেছেন? হ্যাঁ স্যার, সেটাই তো হয়ে গেছে সমস্যা। রামুদাকেও ফোন করছি, কিন্তু রামুদাও তো ফোন ধরছে না। ত্রিনাথ বাবু এবার একটু ব্যাপারটাকে সিরিয়াসলি নিলেন বলে মনে হলো। ইতিমধ্যেই ত্রিনাথ চ্যাটার্জির ফোনটা বেজে উঠল। গুড ইভিনিং স্যার, একটা ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ, ডেড বডি? কি বলছো? কোথায়? স্যার ওই যে পুরনো কালী মন্দির থেকে একটু এগিয়ে আর কি, ঝোপঝাড়ের মধ্যে। একজন ভদ্রলোক, বয়স ওই 60-এর মতন হবে। কি বলছো কি? তুমি ওখানেই দাঁড়াও, আমরা এখনই আসছি। হ্যাঁ স্যার, আসুন আসুন, আমি এখানেই আছি। ফোনটা কেটে হেড কনস্টেবল ত্রিনাথ বাবু সৌরভকে ইঙ্গিত করে বলল, আমার যতদূর মনে হয় এই ডেড বডিটা আপনার ওই ড্রাইভারের হতে পারে। আমার মনে হয় ওনাকে খুন করে কেউ আপনার ওয়াইফকে কিডন্যাপ করেছে। চলুন তাড়াতাড়ি, আমাদের আর দেরি করাটা ঠিক উচিত হবে না। থানা থেকে জায়গাটা মিনিট 20-25 দূরত্ব, কিন্তু ঝড় বৃষ্টিতে প্রায় 40 মিনিট লাগলো। এখনও ঝিরিঝিরি করে যদিও বৃষ্টি পড়ছে,
কিন্তু ঝড়ের বেগটা ক্রমশ বেড়েই যাচ্ছে। পুলিশের গাড়িটা গিয়ে দাঁড়ালো পুরনো একটা কালী মন্দিরের সামনে। শ্রীনাথ চ্যাটার্জি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। সৌরভ পেছনের সিটে বসেছিল। ও দেখলো দুজন কনস্টেবল এদিকেই আসছে। গুড ইভিনিং স্যার, আমরা জায়গাটাকে ঘিরে দিয়েছি। আর স্যার, ওখান থেকে কিছুটা দূরে একটা গাড়িও পেয়েছি। গাড়িটার ভেতরে আলো জ্বলছিল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আর হ্যাঁ হ্যাঁ স্যার, এই ফোনটা গাড়ি থেকে পেয়েছি। সৌরভ ফোনটা দেখেই চিনতে পারল। এটা তো সুস্মিতার ফোন। স্যার, আপনার দুটো পায়ে পড়ি, আপনি সুস্মিতাকে বাঁচান। ও 8 মাসের প্রেগনেন্ট। ওকে যেই কিডন্যাপ করুক, আমার মনে হয় না এই বৃষ্টির রাতে ওরা 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 বেশি দূরে এখন পর্যন্ত যেতে পেরেছে। আরে দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হচ্ছেন কেন? আগে বডিটা তো আইডেন্টিফাই করুন। কথাটা বলে সৌরভ হেড কনস্টেবল ত্রিনাথ বাবুকে নিয়ে বডিটার দিকে এগোতে থাকল। রাস্তাটা যতটা সহজ সৌরভ মনে করেছিল ততটা নয়। খুনটা হয়েছে পুরনো কালী মন্দিরের থেকে বেশ অনেকটাই দূরে। সৌরভ ডেড বডিটা দেখে চিনতে কোনো অসুবিধা করল না। এটা ওদেরই ড্রাইভার রামুদার বডি। মাথায় কোনো ভারী কিছু একটা দিয়ে থেঁতলে ওনাকে খুন করা হয়েছে। ওর কাছেই একটা পাথরে হালকা রক্ত জমাট বেঁধে পড়ে আছে। খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে বসে সুস্মিতার যে কখন চোখটা লেগেছিল ও তা বুঝতে পারেনি। কিন্তু ওর ঘুমটা ভাঙল আবার সেই পচা গন্ধটায়। সুস্মিতার চোখ খুলে দেখল চারিদিকে গাঢ় অন্ধকার। সুস্মিতা নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটুকু যেন শুনতে পাচ্ছে। কিন্তু সুস্মিতার কেন জানি না মনে হলো যে ঘরে সে ছাড়াও আরও কেউ একজন অন্ধকারে আছে। সুস্মিতা অনুভব করলো ডান দিকের কোণে কিছু একটা নড়ছে। সুস্মিতার সারা শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল। ওর শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সুস্মিতার পেটের থেকে মনে হলো একটা কেউ বলছে, মা, আমার খুব ভয় করছে মা, আমরা কখন বাড়ি যাব মা? সুস্মিতার পেটে হাত দিয়ে বলল, আমরা 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 খুব তাড়াতাড়ি বাড়ি যাব। তোমার বাবার সাথে দেখা হবে। আর 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 মাত্র কয়েক ঘন্টা, একটু কষ্ট করো। তবে হঠাৎ যেন সুস্মিতার মনে হলো সেই অদ্ভুত ছায়া মূর্তিটা আস্তে আস্তে সুস্মিতার দিকে আসছে। সুস্মিতা ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ছোট ঘরটার উপরের দরজাটা খুলে গেল। হ্যারিকেনের অস্পষ্ট আলো এসে কিছুটা আলোকিত করলো অন্ধকার ঘরটাকে। আর তখনই সুস্মিতা দেখলো একটা বড় ইঁদুর ছুটে চলে গেল সেখান থেকে। প্রিয়ম হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে বেসমেন্টের সিঁড়ির ওপরে। সুস্মিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। সরি, আপনাদের হয়তো চিৎকার করে ঘুম ভাঙিয়ে দিলাম। আসলে আসলে আমার মনে হলো এখানে এখানে কিছু একটা নড়ছিল। ম্যাডাম, এখানে আমরা 3 জন ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি এই বাইরেই আছি, কোনো প্রয়োজন পড়লে ডাকতে পারেন। কথাটা বলেই প্রিয়ম আবার বেরিয়ে গেল ছোট ঘরটার দরজা বন্ধ করে দিয়ে। ঘরের ভিতর আবার ছড়িয়ে পড়ল গাঢ় অন্ধকার।